খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিতকারী যত বড়ই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না, বললেন প্রধানমন্ত্রী। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। আগামীকাল সকাল 10টায় গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত। আগামীকাল থেকে বিরাজমান তাপপ্রবাহের তীব্রতা কমে আসতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আসসালামু আলাইকুম। দুপুর 2টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে চলুন বিস্তারিত সংবাদে। হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাইদের বলি, তোমাদের উপর এতদিন যে অত্যাচার মাঝে মাঝে হয়েছে সে আমি জানি, ভবিষ্যতে সে অত্যাচার হবে না। মুসলমানের যে অধিকার এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সেই অধিকার এই বাংলার মাটিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। তিনি বলেন, আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। শ্রমিকদের কল্যাণে নানা পদক্ষেপ তুলে ধরে সরকার প্রধান বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিতকারী যত বড়ই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না। বিস্তারিত আতাউর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুবায়েত হাসান। মহান মে দিবস ইতিহাসে শ্রমিকদের গৌরব গাথা একটি দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মেহনতি মানুষের মুক্তি ও অধিকার আদায়ের দিন। একই সঙ্গে সমগ্র বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে ঐক্য সংহতি প্রকাশের দিন। নানা আনুষ্ঠানিকতায় বাংলাদেশেও উদযাপিত হচ্ছে মহান মে দিবস। আওয়ামী লীগ তো খেটে খাওয়া মানুষের দল। বুধবার রাজধানীতে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের মূল লক্ষ্য। স্পষ্ট জানান, শ্রমিক ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হলে কাউকেই ছাড় নয়। আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। উৎপাদন বৃদ্ধি করতে মালিক শ্রমিক একে অপরের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করুন আহ্বান সরকার প্রধানের। আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক, আমি বলবো কথায় কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন জীবিকার ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে যান, তাহলে ক্ষতিকার হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, মালিকদেরও ক্ষতি হচ্ছে। শ্রমিকদেরও আমি বলবো, যে প্রতিষ্ঠান আপনাদের কাজের সুযোগ করে দিচ্ছে, আপনাদের রুটি রুজির ব্যবস্থা করে দিচ্ছে, ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরও যেমন দায়িত্ব আছে, সেই সাথে মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। শ্রমিকদের কল্যাণে নানা পদক্ষেপ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বলেন, বাসটাকে আগুন দিয়ে শ্রমিক হত্যা করেছে বিএনপি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছে। আশাবাদ তার, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের শ্রম আর আমাদের মাটি মানুষ দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিল হতে শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে পরিবেশিত হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী দর্শক সারিতে বসে তা উপভোগ করেন। আতর রহমান, বাংলাদেশ টেলিভিশন। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমিক মালিক সুসম্পর্কের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। শিকাগো আন্দোলনে শহীদ শ্রমিকদের প্রতি সম্মান রেখে এবং দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। 1972 সালের 1 মে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়, পালিত হয় মহান মে দিবস। 2009 সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ রাষ্ট্রীয় দায়িত্বে এসে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় প্রচলিত আইন সংস্কারের পাশাপাশি শ্রমিকদের কল্যাণে সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের যাপিত জীবনে সূচিত হয় পরিবর্তনের নতুন অধ্যায়। নিশ্চিত হয় অনুকূল কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং সামাজিক মর্যাদা। যেটা মজুরি যায় ওটাই যায়। আমরা এই অতিরিক্ত কাম করলে টাকা বেশি করে বাড়ে দেয়। আমরা বিশেষ বিশেষ যে ছুটিগুলো আছে এগুলো আমরা পাই এবং মাতৃত্বকালীন ছুটিও পাই। যেটা জেনারেল ডিউটি 8 ঘন্টাই চলে, অতিরিক্ত ডিউটি হয় না বললেই চলে। ওই স্কুল অনুযায়ী বেতন পাই। তৈরি পোশাক শিল্পের পাশাপাশি পরিবহন খাতে কর্মরত লাখো শ্রমিকদের কল্যাণে 2018 সালে প্রচলিত শ্রম আইন পরিবর্তন করা হয়। পরিবহন খাতে দূর হয় মালিক শ্রমিক দ্বন্দ্ব এবং অসন্তোষ। দীর্ঘ 50 বছরও পরিবহন শিল্পের শ্রমিকদের কোনো ধরনের বেতন ছিল না, বোনাস ছিল না এবং তাদের কোনো ধরনের সুবিধা মালিকের পক্ষ থেকে তারা পেত না। বর্তমান সরকার এই পরিবহন শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন জানিয়ে ব্যক্তি মালিকানাধীন পরিবহন শিল্পে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছিলেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার সরকার উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য উন্নততর কাজের পরিবেশ তৈরির প্রক্রিয়া চলমান রাখবে। খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শ্রমিক, মালিক, সরকার আমরা সব সমস্যা টেবিলে বসে সমাধান করছি। আগে সেভাবে এটা হতো না বলে তারা মাঠে নামতো, শ্রমিকরা কারখানা ভাঙচুর করতো। রূপকল্প 41-এর মধ্যে আমরা একটি স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ আমরা করব। এই ক্ষেত্রে শ্রমিকদের পিছিয়ে রেখে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। তাদের পুরো ডাটাবেস করে রেজিস্ট্রেশন থেকে ধরে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে অলরেডি কাজ চলছে। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের চেতনায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে প্রতিফলিত হবে মানবিক মর্যাদাবোধ, দূর হবে শ্রেণী বৈষম্য। আমাদের সংবিধানে আছে পরিষ্কার করে বলা যে এই দেশের সব নাগরিক সমান। আর স্বাধীনতার ঘোষণাপত্রে বলা আছে যে এখানে সাম্য প্রতিষ্ঠিত হবে, এখানে সবাই মানবাধিকার পাবে এবং মর্যাদায় বাস করবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আমরা সবাই এই দেশে একটি সমাজ হব, প্রত্যেকে তার অধিকার পাবে। একদিকে আইন আছে, আইনটা প্রয়োগ করতে হবে, আর অন্যদিকে আমাদেরকে এই মুক্তিযুদ্ধের চেতনায় মানুষকে মানুষ মনে করে, সবাই সমান মানুষ, সেই জায়গায় আমাদের যেতে হবে। জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। সদ্য সমাপ্ত থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরতে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল সকাল 10টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে গত 24 থেকে 29 এপ্রিল ব্যাংককে সরকারি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এ সময় দুদেশের মধ্যে 5টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সফরকালে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন দেশটির রাজা ও রানীর সঙ্গে। সফরের দ্বিতীয় দিন জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP এর 80তম অধিবেশনে ভাষণ দেন শেখ হাসিনা। রাজধানী সহ সারা দেশের বিরাজমান তাপপ্রবাহের তীব্রতা আগামীকাল থেকে কিছুটা কমে আসতে পারে। আজ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। তিনি জানান, আগামী শুক্রবার থেকে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উজ্জ্বল আহমেদের প্রতিবেদন।
রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল থেকে রাজধানী সহ সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সহ যে আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে কিন্তু বিগত কয়েকদিন যাবৎ কোথাও বৃষ্টিপাত না থাকায় কিন্তু এই বাংলাদেশের উপর তাপমাত্রা এবার বৃদ্ধি পেয়েছে। অবিচ্ছিন্নভাবে যে তাপদাহ চলছে সেই তাপদাহ আজও অব্যাহত থাকবে দেশের অনেক জায়গাতে। আমরা আশা করছি আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল 2রা মে, আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল থেকে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এবং আগামী কয়েকদিনের মধ্যে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা কমে যাবে এবং দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত শুরু হবে এবং এখনকার বৃষ্টিপাত যখন হবে তো সেই বৃষ্টিপাত কিন্তু ঝড়ো বাতাস সহ, দমকা বাতাস সহ, বজ্রপাত সহ এবং শিলাবৃষ্টি সহ হওয়ার সম্ভাবনা আছে এবং ক্রমান্বয়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 5-6 দিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং তাপমাত্রা মোটামুটি সহনশীলতার মধ্যে আসবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এবং ঢাকার পশ্চিমাঞ্চলের জন্য সর্বশেষ 48 ঘন্টার হিট অ্যালার্ট আগামীকাল সন্ধ্যা পর্যন্ত জারি থাকবে। উজ্জ্বল আহমেদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এদিকে রাজধানীতে প্রচণ্ড গরমে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে সড়কে প্রতিদিন 4 লাখ লিটার পানি ছেটানোর কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ এবং রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ করছে ডিএনসিসি। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। চলমান তীব্র গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই অবস্থায় সড়কের উত্তাপ কমাতে এবং বায়ু দূষণ রোধে রাজধানীর বিভিন্ন সড়কে পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 2টি স্প্রে ক্যানন এবং 10টি ব্রাউজারের মাধ্যমে প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত পানি ছিটানো হচ্ছে। আমাদের এই কার্যক্রম সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলমান থাকে এবং আমরা বেশ কিছু পয়েন্ট যেমন গুলশান, বনানী, বাড়িধারা, এরপর ফার্ম গেট, কারণ বাজার, জাহাঙ্গীর গেট, গাবতলী, মিরপুর, বেশ কিছু পয়েন্টে আমরা সারাক্ষণে পানি কার্যক্রমটা চালাই। বায়ু দূষণ রোধ ও তীব্র দাবদাহে নগরবাসীকে একটু স্বস্তি দিতে ডিএনসিসির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। এতে ঠান্ডা লাগতেছে এবং কি ধুলাবালি জিনিসটা কিছুটা মুক্ত হইতেছে। দেখা গেল যদি এরকম যদি সবসময় পানি দেয় তাহলে মনে করেন যে ধুলাবালিও মুক্ত থাকবো এবং কি রোড কার একটু ঠান্ডা থাকবো। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এই উদ্যোগটা ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে বলতে আমি জানি। আচ্ছা, ঢাকা উত্তর কর্পোরেশনের বিষয়টা অবশ্যই পজিটিভ। এতে কিছুটা হলো গরমের রাস্তা যারা চলতেছে, বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ, এদের ভিতরে কিছুটা হলো স্বস্তি পাচ্ছে। সড়কে পানি ছেটানোর পাশাপাশি ডিএনসিসির 54টি ওয়ার্ডে বিনামূল্যে খাবার পানি সরবরাহের ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়াও নগরীর খেটে খাওয়া দিনমজুর এবং রিকশা চালকদের মাঝে বিনামূল্যে 35,000 ছাতা বিতরণ করেছে ডিএনসিসি। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কৃত্রিম বৃষ্টি দিয়েছি। আমরা প্রত্যেক ওয়ার্ডে আমরা গতকাল পানি দিচ্ছি। আমরা প্রত্যেকটি খেলার মাঠ এবং বিভিন্ন বাজারে আমরা বলেছি সবাইকে যে আমাদের এই পানিটা থাকবে। প্রত্যেকটি ওয়ার্ডে 200টা করে গাড়ি কিন্তু ঘোরা শুরু করেছে পর্যায়ক্রমে। এই রিক্সাওয়ালাদেরকে 1টি করে ছাতা, 12টি করে ওরসালাইন এবং 1টি করে হাফ লিটারের কন্টেনার তাদেরকে দিচ্ছি। 2টি স্প্রে ক্যানন এবং 10টি ব্রাউজারের মাধ্যমে প্রতিদিন পানি ছেটানোর পাশাপাশি 250টি ভ্যান গাড়ির মাধ্যমে পথচারীদের পানি পান করানোর কার্যক্রম নগরবাসীকে কিছুটা স্বস্তি দেবে, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদুল হাসান, বাংলাদেশ টেলিভিশন। সারা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত কর্মজীবী মানুষ। তীব্র তাপপ্রবাহের ফলে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশের বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের মাঝে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্রমাগত বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি সেলসিয়াস, যা গত 9 বছরের রেকর্ড ছাড়িয়েছে। আজ দুপুর 12টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.7 ডিগ্রি সেলসিয়াস।
চট্টগ্রামে গত কয়েকদিনে হিট স্ট্রোকে একজন নিহত ও কয়েকজন গুরুতর অসুস্থ হয়েছে। গরমে গবাদি পশু পর্যন্ত মারা গেছে। গরম থেকে স্বস্তি পেতে চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সিডিসির সহযোগিতায় নগরীর 5টি স্থানে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করা হয়। জয়পুরহাটে আজকের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে। অতিরিক্ত তাপদাহের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাধারণ মানুষের জন্য লেবু ও স্যালাইন পানির ব্যবস্থা করা হয়েছে। মেহেরপুরের তীব্র তাপদাহে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে এবং খেটে খাওয়া মানুষরা মারাত্মক ভোগান্তিতে পড়েছে। গোপালগঞ্জে গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাতে 28.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গোপালগঞ্জ আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম অব্যাহত থাকতে পারে। ভোলায় তাপ প্রবাহে অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। গতকাল বেলা 11:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নাটোরে হিট স্ট্রোকে 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে। নাটোর সদর উপজেলার বড় হরিশপুরে আব্দুল মান্নান ও নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামের খায়রুল ইসলাম নামের প্রবাস ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়। তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে টাঙ্গাইলে। গতকাল বিকেল 3টায় জেলা আবহাওয়া অফিস 40.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে, যা ছিল জেলায় এবছরের সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় প্রচণ্ড তাপদাহের মধ্যে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ওর স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কালীবাড়ি এলাকায় 1000 পথচারীর মাঝে বিশুদ্ধ পানি ও ওর স্যালাইন বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম। তীব্র তাপদাহ থেকে রক্ষা এবং বৃষ্টির জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি আকুতি জানিয়ে নীলফামারীতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। এই তাপদাহে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ওয়াটার ক্যাননের মাধ্যমে পানি ছিটানো কার্যক্রম অব্যাহত থাকায় গরমে অতিষ্ঠ নারায়ণগঞ্জের বাসিন্দারা পাচ্ছেন একটু প্রশান্তির ছোঁয়া। চলমান তাপদাহের মধ্যে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দৈনিক 6000 লিটার পানি ছিটানো হচ্ছে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। জাতীয় লজিস্টিক নীতিমালার সঠিক বাস্তবায়নের মধ্য দিয়ে পণ্যের উৎপাদন, পরিবহন ও বিপণন ব্যয় অনেকাংশে কমে যাবে। এই নীতিমালার ফলে ভোক্তা পর্যায়ে পণ্যের গুণগত মান ও দাম সহনীয় পর্যায়ে থাকবে। আগামীর উন্নত স্মার্ট বাংলাদেশ নির্মাণে লজিস্টিক নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি জাতীয় লজিস্টিক নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রিপোর্ট সুমন মাহমুদের। লজিস্টিক একটি গতিশীল সৃজনশীল খাত, যা প্রতিযোগিতাপূর্ণ বৈশ্বিক ব্যবস্থায় সক্ষমতা ও উন্নয়নের অপরিহার্য হিসাবে বিবেচিত। একটি দেশের স্থানীয় ও আন্তর্জাতিক পণ্য ও সেবা সরবরাহ ব্যবস্থা মেরুদণ্ড হিসাবে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের মতো রপ্তানিমুখী দেশে এ খাতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। একটি দক্ষ লজিস্টিক ব্যবস্থা ছাড়া উৎপাদন, বাণিজ্য, শিল্প, বিনিয়োগ ও নাগরিক সেবা নিশ্চিত করা প্রায় অসম্ভব। সরকার গত 1 দশকে দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে। এছাড়াও স্থলবন্দরসমূহকে করা হয়েছে আধুনিকায়ন। এই পয়েন্ট অফ অরিজিন থেকে পয়েন্ট অফ কনজামশন, এই যে যাত্রাপথ, এই পথে যে কোনো ধরনের যোগাযোগ, এর গুণগত মান বজায় রাখা, স্বল্প মূল্যে পণ্য এবং সেবা মানুষের কাছে পৌঁছানো, এবং এই পুরো প্রক্রিয়ার সাথে যে সকল অবকাঠামো বা ব্যবস্থা বা আইটি সলিউশন যুক্ত সব কিছু নিয়েই কিন্তু আমাদের লজিস্টিক্স পলিসি। আমদানি রপ্তানিতে অনেক গতি পাবে, আমাদের রপ্তানি বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ কনজামশনের ক্ষেত্রে একটা সুসমন্বিত অবস্থা তৈরি হবে, মানুষ বিনিয়োগ করবে। এই জন্যই বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই লজিস্টিক্স পলিসিটি আমাদেরকে উপহার দিয়েছেন। যেমন পদ্মা সেতু যোগাযোগের ক্ষেত্রে একটা বড় মাইলফলক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রেল সেতু বলেন, আপনারা যদি এই বুড়িমারি, বেনাপোল বা ভোমরার যে স্থল বন্দর উন্নয়ন সেগুলো যদি বলেন, এই মাতারবাড়িকে বলেন, পায়রাকে বলেন, এই সব কিছুই কিন্তু লজিস্টিক্সের আওতায়। এবং প্রাথমিক অর্জন
শেখ হাসিনা সরকার করে ফেলেছে। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ ও 2041 সালের উচ্চ আয়ের দেশে উন্নীত এবং 300 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির সম্ভাবনা রয়েছে যদি এই নীতিমালা পুরোপুরি বাস্তবায়ন করা যায়। যে 2041-এ আমাদের রপ্তানি আয় হতে হবে 300 বিলিয়ন মার্কিন ডলার। তো এই যে জায়গাগুলোতে পৌঁছানোর জন্য আমাদের একটা কনসার্টেড এফোর্ট বোথ গভর্নমেন্ট অ্যান্ড দি প্রাইভেট সেক্টরস, এইটা নিয়েই আমরা এই লজিস্টিক্স পলিসিটা প্রণয়ন করেছি। যে বাংলাদেশের যদি লজিস্টিক্স একটা বড় অবকাঠামো দাঁড়াতে পারে, সেটি এফিসিয়েন্টলি চলতে পারে, তাহলে আমরা মনে করি আমাদের রপ্তানি আয় 19% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। একদম কাঁচামাল ক্রয় থেকে শুরু করে পণ্যটা মজুদ, পণ্য বিপণন, পণ্য সরবরাহ, এটি যেন স্বল্প সময়ে কম মূল্যে উপযুক্ত মানে আমি ক্রেতার কাছে পৌঁছাতে পারি। এ হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একেবারে বেসিক কথাটা। এই নীতিমালায় কোন সেবা কোন খাতে আসবে, কোনটা পাবলিক পার্টনারশিপ প্রকল্প হবে, কোনটি সরকার বিনিয়োগ করবে সে তালিকাও রয়েছে। বলা হয়েছে মানব সম্পদ উন্নয়নের কথা। এই নীতিমালা আগামীর উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে মত সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। মুসলিম উম্মার সমৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হল ইসলামিক উন্নয়ন ব্যাংকের 50 বছর পূর্তির আয়োজন। গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে সমাপনী দিনে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আল জাসের বলেন, ইসলামী আর্থিক বাজারের সম্প্রসারণের মধ্য দিয়ে সদস্য দেশগুলোতে বড় বড় বিনিয়োগ সুযোগ সৃষ্টি করা হবে। 4 দিনের আয়োজনে $8 বিলিয়ন বেশি নতুন অর্থায়নের ঘোষণা এসেছে। রিয়াদ থেকে ইকবাল ফরহাদের রিপোর্ট। এবারের সম্মেলনে অর্থনীতিবিদ ও রাজনৈতিক নেতারা আন্তর্জাতিক ইসলামী অর্থনীতির 50 বছরের পথ চলার অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সামনের দিনের রূপরেখা নিয়ে আলোচনা করেন। এই আয়োজনে নতুন নতুন প্রকল্পে বিপুল অর্থায়নের ঘোষণা এসেছে। 38টি দেশ ও বিভিন্ন সংস্থার সঙ্গে ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠানগুলোর 85টি সমঝোতা স্বাক্ষর হয়েছে, যার আর্থিক মূল্য $8 বিলিয়ন বেশি। সূচকের সফলতায় উচ্ছ্বসিত ব্যাংকের কর্তা ব্যক্তিরা এটিকে আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। এই বন্ড সুবিধা কাজে লাগিয়ে সদস্য দেশগুলো বড় বড় প্রকল্প গ্রহণে উৎসাহিত হবে বলে আশা করেন ব্যাংকের চেয়ারম্যান। তিনি বলেন, বিনিয়োগে অনিশ্চয়তা বাড়ার ফলে লাভ ক্ষতি অংশীদারিত্বের ভিত্তিতে চলা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বড় সুবিধা নিয়ে হাজির থাকবে। 50 বছরের পথ চলার অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে সামনের দিনে আরও স্বচ্ছতার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক নীতিতে ব্যাংকটিকে এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনের শেষ দিনে আল আকসা মসজিদ নিয়ে 2টি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ফিলিস্তিন বিষয়ে আলোচনা করেন কর্তা ব্যক্তিরা। আগামী বছর ইসলামী উন্নয়ন ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত হবে আফ্রিকার দেশ আলজেরিয়ায়। সৌদি আরবের রিয়াদ থেকে ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন। সহজ যোগাযোগ ব্যবস্থা ও কম খরচে শ্রমিক পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গড়ে উঠেছে 3 শতাধিক চাতাল কল। এসব চাতাল কলে কাজ করে কয়েক হাজার শ্রমিক। জীবনমানের উন্নয়নে ন্যায্য মজুরির পাশাপাশি সরকারের সহায়তা চান এসব শ্রমিকরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ সহ বিভিন্ন জেলার হাওড় অঞ্চলের উৎপাদিত ধানের সবচেয়ে বড় হাট বসে আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীর ভিউসি ঘাটে। এই হাটকে বলা হয় দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম। আর এই মোকামকে কেন্দ্র করে আশুগঞ্জে গড়ে উঠেছে 3 শতাধিক চাতাল কল। এসব মিলে কর্মরত আছেন নারী পুরুষ মিলে 20 থেকে 25 হাজার শ্রমিক। ধান থেকে চালে পরিণত করার আগ পর্যন্ত প্রতিটি ধাপে তাদের ঘাম ঝরানো শ্রম থাকলেও মজুরি পান খুবই সামান্য। ছেলে আর আমার স্বামী, আমি, আমার 3 বউ, ওগুলো ওই কাজ করতেছি 10 বছর ধরে। এই কাজে আমরা গিয়া কোনো কুল কিনার হাইতাছি না। লইতে করি মেঘে বিজি 1 বছরের ভিতরে 6,000 টাকা পাওয়া যায়। মাঠ চললে আর না চললে তার কমও হওয়া যায়। অটোমেটিক মিল চালু হয় বর্তমানে চাতাল মিলগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তাই মিল মালিকরা অল্প সুদে ব্যাংক ঋণ ও পাক্ষিকের শতভাগ বরাদ্দ চান সরকারের কাছে। বর্তমান সময়ে ডায়ের সাথে কম্পিটিশনে চাতাল মিলগুলি টিকতে পারতেছে না। তাই আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, আমাদের যে পাক্ষিক আছে পাক্ষিকের সমাহারে যাতে
আমাদেরকে মিলগুলি চাতাল মিলগুলিতে যাতে বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি সরকার যদি চাতাল মিলগুলিকে যদি ব্যাংকের লোনের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা বর্তমানে এই প্রতিযোগিতা মার্কেটে টিকতে পারব। চাতাল শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেওয়ার পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষার জন্য 2টি প্রাথমিক বিদ্যালয় চালুর কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে আমাদের একটি উল্লেখযোগ্য সংখ্যক কর্মী আছে যারা এই কলগুলিতে কাজ করে থাকেন। তাদের জীবনমানের জন্য আমরা যে সরকারিভাবে যে বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীর যে প্রকল্পগুলি রয়েছে সেই দরিদ্র জনগোষ্ঠীর প্রকল্পে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি এবং শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত করার জন্য 2টি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। সেই স্কুলের মাধ্যমে চাতালকলে যে সকল শ্রমিক রয়েছে সেই শ্রমিকদের শিশুদেরকে শিক্ষা কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে হাওড় অঞ্চলের জেলাগুলো থেকে ধান আসা শুরু হয়েছে। এই মোকামে প্রতিদিন প্রায় 1 লক্ষ মণ ধান কেনাবেচা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। হাওড় সহ দেশের বিভিন্ন এলাকায় কৃষকরা নতুন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে টাঙ্গাইল ও নেত্রকোনা জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের প্রণোদনা ও সহযোগিতার কারণে বোরো ধানের ফলন হয়েছে গত বছরের চেয়ে ভালো। ধানের আশাতীত ফলন পেয়ে খুশি কৃষকরা। টাঙ্গাইল ও নেত্রকোনা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে মাহমুদুল হাসানের ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে টাঙ্গাইল জেলার লক্ষ্যমাত্রার চেয়ে 120 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে ধান আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে গতবারের চেয়ে ধানের ফলন ভালো হয়েছে। জমি সঠিক পরিচর্যার কারণে পোকামাকড়ের আক্রমণ নেই বললে চলে। ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা। আমাদের এবার 200 থেকে 250 ডিসিমাল জায়গা বুনছি, ফলন খুব বাম্পার। ধান খুব ভালো হয়েছে, ক্ষতি হয় নাই, ধানের পরিমাণ খুবই ভালো, লাভবান হতে পারবো। আমি 100 ডিসিমাল জায়গা আবাদ করছি, আমার আবাদে ইনশাল্লাহ ভালোই আমি পাইছি। ইনশাল্লাহ প্রতি কাটাতে 7 থেকে 8 মণ ধরে ধান পাইতাছি, আর গত বছর ধান পাইছি 4 মণ 3 মণ ধরে ধান পাইছি, আর ইদানিং 7 থেকে 8 মণ 9 মণ ধরে ধান পাইতাছি। ইতিমধ্যে পাকতে শুরু করেছে জমির ধান। কৃষকরা এখন জমি থেকে পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে জেলায় 7 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এই আধুনিক যে জাতের বীজ সেগুলো আমরা কৃষক পর্যায়ে সরবরাহ করেছি। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং পোকামাকড় ব্যবস্থাপনার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি এবং মাঠ পর্যায়ে আমাদের উপকরণ সার সহ কীটনাশক সকল উপকরণ কৃষক সহজলভ্য এবং সময়মতো পাওয়াতে আমাদের এবার আশা করছি যে বোরো ধানের ফলন বাম্পার হবে। এদিকে নেত্রকোনা জেলায় হাওড় অঞ্চলে কৃষকরা পুরোদমে নতুন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। এবছর জেলায় 1,25,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। ছোট বড় 134টি হাওড় সহ নিম্নাঞ্চলে এবার 41,070 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। ইতিমধ্যে হাওড় অঞ্চলে প্রায় 90% ধান কাটা শেষ হয়েছে। যেখানে আমাদের জমির ধানগুলি মানে 80% পেকে গেছে, সেগুলি আমরা কাটার ব্যাপারে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। এখন নন হাওড়ের যে জমিগুলো আছে সেখানে পুরোদমে কাটার কাজ চলমান রয়েছে। বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আগে সকল জমির পাকা ধান কৃষকরা যাতে ঘরে তুলতে পারে সেই পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাহমুদুল হাসান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে আজ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে কলিম শরাফি স্মৃতি পুরস্কার 1431 উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 12 থেকে 16 বছর পর্যন্ত কিশোর বিভাগ এবং 16 বছরের ঊর্ধ্বে সাধারণ বিভাগে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে আগত রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে আগামী 9, 10 ও 11 মে অনুষ্ঠিতব্য জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবে। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিতকারী যত বড়ই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না, বললেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল 10টায় গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত।
আগামীকাল থেকে বিরাজমান তাপপ্রবাহের তীব্রতা কমে আসতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল দুপুরের সংবাদের এখনকার আয়োজনে। সবাইকে আবারও শুভেচ্ছা। খোদা হাফেজ।